আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপডেট বাংলা নিউজে। সাথে আছে আমি এইচ.এম. আনোয়ার। আপনাদের প্রেরণার ভালোবাসায় আমরা এগিয়ে চলছি। জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, বললেন ফখরুল। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো, বললেন ওবায়দুল কাদের। সীমান্ত এলাকা বদ্ধভূমিতে পরিণত হয়েছে, বললেন রিজভী আহমেদ। আল্লামা শফির স্বাভাবিক মৃত্যু হয়েছে, দাবি জুনায়েদ বাবুনগরীর। কে হচ্ছেন হেফাজতের নতুন মহাসচিব? সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত, সাবেক ভিপি নুরুল হক নূর। দারিদ্র্য ক্ষুধামুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঢাকা দক্ষিণ মহানগরের আমির জামাত ইসলামী নুরুল ইসলাম বুলবুল। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, চরমোনাই পীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে, বললেন ফখরুল। সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে বলা হচ্ছে যে এই সরকার যথেষ্ট উন্নয়ন করেছে, তারা নিজেরা নিজেদের কথা বলছে এবং তারা নিজেদেরকে একটা উন্নয়নের রোল মডেল বলেছে। আজকের পত্রিকা আছে যে ইউএনডিপি গতকাল যে প্রতিবেদন প্রকাশ করেছে গোটা এশিয়াতে কী অবস্থান, কোন কোন দেশের কী অবস্থায় আছে, তাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে পঞ্চম, ভুটানেরও নিচে। তিনি আরও বলেন, এখানে বোঝা যায় যে আসলে আমাদের উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে এটা আসলে একটা পুরোপুরিভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতা জোর করে টিকে থাকতে চায়। সোমবার ইউএনডিপির প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদনের বিষয়ে মঙ্গলবার সকালে দলের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সুবর্ণ জয়ন্তীর উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল বলেন, আজকে সমস্ত ক্ষেত্রে সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করে নষ্ট করেছে। তারা অর্থনীতিকে আজকে একটা লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। তিনি বলেন, তারা পার্লামেন্টকে পুরোপুরি একটা অকেজো পার্লামেন্টে তৈরি করেছেন। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন বিশিষ্ট নাগরিকরা তারাই তাদের বক্তব্য রাখছেন, বলছেন যে এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সম্ভব হবে না। দলের পক্ষ থেকে নেওয়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। আমাদের সামনে একটাই লক্ষ্য যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে মূল চেতনাটাকে সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। আমাদের লক্ষ লক্ষ মানুষ যারা শহীদ হয়েছে, মা বোনেরা সম্ভব হারিয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে আমাদের। সেই গণতান্ত্রিক চেতনাকে আমাদের ফিরিয়ে নিয়ে আসা এবং গণতন্ত্রের জন্য যারা সেদিন লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, তাদের সেই মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমাদের দুঃখ হয় যখন দেখি যে একজন অন্যতম মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আমরা দেখি কারাগারে, তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। আমরা যখন দেখি যে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করা হয়। মুক্তিযুদ্ধে যারা প্রধান ছিলেন, যারা সামনের সারির ছিলেন, যারা অগ্রণী ছিলেন, তাদের এই প্রতিপন্ন করা হচ্ছে। আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা অত্যন্ত মর্যাদার সাথে পালন করি এবং মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত ছিলেন তার সম্মান প্রতিষ্ঠা করি এবং মূল বিষয়টি গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করি। কোভিড-19 ভাইরাস সংক্রমণের ব্যাপকতা, রাজনৈতিক পরিবেশের প্রতিকূলতার মধ্যে দলের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানমালা জনগণের কাছে গিয়ে করার সংখ্যার কথাও বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, করোনার প্রতিকূলতা, বর্তমান রাজনৈতিক যে পরিবেশ, সেটা আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এবং স্বাধীনতার মূল চেতনাকে যারা আমরা ধারণ করেছি, লালন করেছি, তাদের জন্য কোনো পরিবেশ কিভাবে পালন করতে সক্ষম হবে সেটাও আমরা জানি না। কারণ ইতিমধ্যে দেখছেন যে গত কয়েক বছর ধরে স্বাধীনতার চেতনাকে বিলুপ্ত করে দিয়ে, ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। যেটা আমরা মনে করি যে 1971 সালে মুক্তিযুদ্ধের মূল যে চেতনা ছিল, সেই চেতনা সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। আমাদের দলের আদর্শ ও লক্ষ্য মধ্যে সবচেয়ে বড় কথাটা লেখা ছিল, স্বাধীনতার চেতনাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। স্বাধীনতা আমাদের বড় অর্জন এবং এই স্বাধীনতাকে অর্জন করা এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। দুঃখের সাথে লক্ষ্য করছি আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের সীমান্তে নাগরিকদের নিহত হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। আমাদের দেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা শরণার্থী হয়ে প্রবেশ করছে। তাদেরকে প্রত্যাবাসনের জন্য যারা সরকার দখল করে আছেন, তারা সেই রকম কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। সংবাদ সম্মেলনে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী 2012 উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 15টি বিষয়ভিত্তিক কমিটি ও 10টি বিভাগীয় কমিটির নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে জাতীয় কমিটির সদস্য সচিব আব্দুল সালাম উপস্থিত ছিলেন। সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো, বললেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো। তিনি বলেন, সরকার সীমান্ত এলাকার স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়নের অতি আন্তরিক। সরকার পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সিলেট শ্রীমঙ্গল ও সিলেট হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়। বিএনপি গণতন্ত্র হচ্ছে তাদের নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, বিএনপির গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবন লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করে এবং নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়া। সীমান্ত এলাকা বদ্ধভূমিতে পরিণত হয়েছে বললেন রিজভী আহমেদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি ভয়ঙ্কর বদ্ধভূমিতে পরিণত হয়েছে। ভোটারবিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের সীমান্ত। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যার প্রতিবাদে দলটির ঘোষিত কর্মসূচির একদিন আগে তিনি এসব অভিযোগ করেন। সোমবার সারা দেশে জেলা ও মহানগর উপজেলায় কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীরা কালো ব্যাজ দাঁড়ানোর কালো পোশাক পরিধান করবেন। গত সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়। রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সমমর্যাদাপূর্ণ সম অধিকারের ভিত্তিতে সম্পর্ক থাকতে পারে, কিন্তু সীমান্তে বাংলাদেশিদেরকে পাইকারি হারে খুন করা হবে। অথচ শুধু চুপচাপ নয়, বাংলাদেশ সরকার বরং বীজ সেভ করতে বাংলাদেশ হত্যার বৈধতা দিচ্ছে। এই সরকারের গত 12 বছরে প্রায় 550 বাংলাদেশিকে হত্যা করেছে বিসিএফ। এই করোনার মধ্যেও গত 1 বছরে প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষা বাহিনীতে খুন হয়েছে 45 জন বাংলাদেশি। পররাষ্ট্রমন্ত্রী খাদ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, গত 17 ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী যখন বন্ধনের সোনালী অধ্যায় রচনা করতে ভার্চুয়াল আলোচনায় ব্যস্ত ছিলেন, তখন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয় যুবক জাহিদুল ইসলামের লাশ পড়েছিল কাঁটাতারের নিচে। সামিট পরিবর্তিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ী অবৈধভাবে সীমান্তের ব্যাপারে যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ভারত বাধ্য হয়ে ভয়ে ওদের গুলি করে। সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ তো দূরের কথা, উল্টো এই সরকার বাংলাদেশ মানুষদের হত্যা করার ন্যায্যতা দান করেছে। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সদস্য আব্দুল সালাম হাবিবুর রহমান হাবিব ও নির্বাহী সদস্য শেখ রবিউল আলম রবি উপস্থিত ছিলেন। আল্লামা শফির স্বাভাবিক মৃত্যু হয়েছে বললেন বাবুনগরী। হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফির স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে সংগঠনের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, মরহুম আল্লামা শফি আহমেদ শফির উপর কোনো নির্যাতন হয়নি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার 22 ডিসেম্বর সকালে 11:30টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আল্লামা শাহ শফির স্বাভাবিক মৃত্যু নিয়ে মিথ্যাচার, হাটহাজারী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হেফাজত নেতাদের জড়িয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আফসার আজাহারি। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আল্লামা শাহ মাহবুবুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শুরা কমিটির সদস্য মাওলানা নুমান ফয়েজি, মাওলানা ইয়াহিয়া, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিমউদ্দিন, হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস সহ হেফাজতের নেতারা। উল্লেখ্য, আহমদ শফি হত্যার অভিযোগে মাওলানা মামুনুল হক সহ হেফাজতের বর্তমান কমিটির 36 জনের বিরুদ্ধে গত 17 ডিসেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আল্লামা শফির শালক মাইনুদ্দিন। আদালতে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত বিপি নূর। বর্তমান সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত বলে মন্তব্য করেছে ডাকসের বিপি নুরুল হক নুরু। মঙ্গলবার রাজধানীর পুরানো পল্টন মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুতে হামলার 1 বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি মন্তব্য করেন। নুরুল হক নূর বলেন, ডান বাপ সব রাজনৈতিক সংগঠনের ভাইদের বলবো, এই সরকার ভিতর স্বতন্ত্র ক্ষমতা হারানোর ভয় আতঙ্কিত, তাই তারা আজকে জনগণের মিটিংকে নিয়ন্ত্রণ করতে চায়। তিনি বলেন, আপনারা দেখেছেন এই ডিএমপিতে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা ডিএমপির কোনো অনুমতি নিয়ে আজকে সমাবেশ করিনি। আমরা কোনো প্রকার সমাবেশ করার জন্য এই অবৈধ ভোটারবিহীন সরকার বা ডিএমপির ধার ধারি না। সংবিধান আমাদেরকে সভা সমাবেশ ও মিটিং করার অধিকার দিয়েছে, সেটা ভোটারবিহীন সরকার কেড়ে নেওয়ার কে? তাই আমি সব রাজনৈতিক দলকে বলবো, সভা সমাবেশ করার জন্য ভোটারবিহীন সরকার বা ডিএমপির কোনো অনুমতি নেবেন না। যদি আপনারা এই সরকার অনুমতি নিয়ে সভা সমাবেশ করেন, তাহলে আমরা মনে করব আপনারা স্বৈরাচার আইন কানুন মানছেন এবং স্বৈরাচারকে প্রশ্রয় দিচ্ছেন। নূর বলেন, সরকার এখন বুঝতে পেরেছে চতুর্দিক থেকে জনগণ ফুঁসে উঠেছে, তাই তারা বেপরোয়া হয়ে গেছে। তাই বাইতুল মুকাররমে আলেম ওলামাদের উপর হামলা চালিয়েছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ ধর্মীয় শিক্ষা লাভ করে, মানুষ সংশোধন হয়, আলেম ওলামাদের হাত ধরে তওবা করে, গুনার পথ থেকে
দিকে ফিরে আসে। কিন্তু এই সরকার আজকে ভাস্কর্য নাটক তৈরি করে সারা বাংলাদেশে আলেমদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। সরকার পশ্চিমাদের দেখানোর জন্য সুপরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষ তৈরি করেছে মন্তব্য করে নূর বলেন, সরকার আলেম উলামাদের মাঠে মোল্লা, জঙ্গি, জামাত, শিবির বলে নানা ভাষায় গালি দিচ্ছে। আমরা দেখি এই নগরের বিনা ভোটের মেয়র আলেম উলামাদের কটাক্ষ করে বলেন, তোমাদের বাপ বেটারা পিঠে মাদ্রাসায় পাঠাইছে তাই তোমরা আলেম হইছ। আমি ঘরে বসে আলিফ বাতা শিখে অনেক শিক্ষিত হয়েছে। আমি বলবো তুমি জালেমে পরিণত হয়েছ। আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছ। তিনি বলেন, দেশের সকল সাম্প্রদায়িক জনগণকে বলবো, ভোটারবিহীন অবৈধ সরকারের পাদে পা দেওয়া যাবে না। তারা বিভিন্ন সময় জঙ্গি নাটক করে পশ্চিমাদের সাহায্য নেওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের বুঝিয়েছে দেশে উগ্র ইসলামবাদ আছে, সেই জন্য বিভিন্ন জঙ্গি অপারেশনের নাটক সাজিয়েছে। নূর বলেন, ইউরোপ, আমেরিকা যখন এই সরকারকে গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, তখন এই পশ্চিমাদের দেখানোর জন্য ভাস্কর্য নাটক তৈরি করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী পান্ডাদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আলেম ওলামাদের উদ্দেশ্যে ডাকসু সাবেক বিপি বলেন, আজকে আলেম ওলামাদের বলতে চায়, আপনারা সরকারের পাদে পা দিবেন না। আপনারা যেভাবে ধর্মের সাথে মাঠে নামেন ঠিক সে কীভাবে মানুষের উপর যে জুলুম চলছে তার বিরুদ্ধে জিহাদ করা উচিত। শুধুমাত্র ভাস্কর্য শিক্ষানীতির দু একটা বিষয় নিয়ে কথা বললে হবে না। সমাজের মানুষের সুন্দর জীবনযাপনের জন্য সব বিষয়ে আপনাদের সুনির্দিষ্ট মতামত থাকতে হবে। নুরুল হক নূর বলেন, আজকে দেশের জনগণকে বলবো, মুক্তিযোদ্ধার স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নের যে তারুণ্যের ঐক্য সৃষ্টি হয়েছে তাকে সমর্থন দিন। আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ সারা দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করবে। এর আগে দুপুর 12:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুতে হামলার 1 বছর পূর্তি ও বিচারহীনতার প্রতিবাদে কালো পতাকা মিছিল নিয়ে নয়াপল্টন মোড়ে আসেন ছাত্র অধিকার পরিষদ। দরিদ্র ও ক্ষুধামুক্ত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বললেন নুরুল ইসলাম বুলবুল। করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় অস্বচ্ছ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণ আমির নেতা জননেতা নুরুল ইসলাম বুলবুল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে মতিঝিল এলাকার সেলাই মেশিন বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদানের সময় তিনি এই কথা বলেন। চলমান করোনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে এবং দুস্থ পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে জামাত ইসলামী সহ ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে সেলাই মেশিন সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ ও ব্যবসায়িক পুঁজি হিসাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরের দক্ষিণ নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহ সেক্রেটারি দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য পল্টন থানা আমির আমিনুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসের শুরা সদস্য ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মুবারক হোসেন, পল্টন থানা সেক্রেটারি শাহিন আহমদ খান প্রমুখ নেতৃবৃন্দ। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাতের মানুষ সহ উত্তর অঞ্চলের অধিকাংশ মানুষ শীতে দিশেহারা। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। মানুষ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা বনি আদম আশরাফুল মখলুকাত আজ প্রচণ্ড শীতের মধ্যেও খোলা আকাশের নিচে বসবাস করছে। এমত অবস্থায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সকল বিত্তমানদের নৈতিক ও মানবিক দায়িত্ব। নেতারা আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও অসহায় মানুষের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।